বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। সূর্য সন্তানদের আদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব। জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার, জানালেন মির্জা ফখরুল। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা। স্বাধীনতার ৫৩ বছরেও শহীদ বুদ্ধিজীবীর তালিকা করতে পারেনি কোনো সরকার। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এখন সময়ের দাবি। এবং দেশের উত্তর পশ্চিমে জেঁকে বসেছে শীত, কুয়াশার চাদরে ঢাকা সূর্য। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের চাপ বেড়েছে হাসপাতালে। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। শহীদ বুদ্ধিজীবী দিবসে ভোরে রাষ্ট্রীয় রীতি মেনে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। মুনতাসির মামুনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন আজ। তাই তো দিনটির শুরুতেই শিশির স্নাত ভোরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিক 7:15 স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মানে জানানো হয় সশস্ত্র রাষ্ট্রীয় সালাম। বিউগলে বেজে ওঠে বেদনার সুর। রীতি অনুযায়ী এরপরই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটা আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল। আর জুলাই গণ অভ্যুত্থানকে ৭১-এর পুনরাবৃত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ ধারণ করেই কাজ করছে সরকার। প্রফেসর ইউনুস বা ওনার টিম, আমরা পুরো শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল স্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ বুদ্ধিজীবীদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন নেতাকর্মীরা। যে সরকার ছিল খুনি হাসিনা, সেই হাসিনাও আনপ্যারালাল, তার চেয়েও শতগুণ বেশি করেছে। শহীদ বুদ্ধিজীবীরা যে উদ্দেশ্য নিয়ে তারা দেশের জন্য জীবন দিয়েছেন, সেই উদ্দেশ্যটা সফল হয়। স্বাধীনতা ৫৩ বছর পরে এসে বাংলাদেশে যাতে আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যাতে আমার কোনো ভাইকে জীবন দিতে না হয়। বিচার বহির্ভূত হত্যার মধ্য দিয়ে এই জাতিকে মেধাশূন্য করেছিল, সেজন্য এই দেশে একটা ব্যাপক গণ আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। আশা করেন জনগণের ইচ্ছে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে সরকার। বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার, ভবিষ্যতে বাংলাদেশ দাঁড়াতে না পারে সেই জন্য এই জঘন্য হত্যা করেছে। বাংলাদেশ একটি আধুনিক, একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো। এ সময় পতিত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পরাজয় যখন নিশ্চিত, ঠিক তখনই দেশের বুদ্ধিজীবী নিধনে মেতে ওঠে পাক বাহিনী। পরিকল্পিত এই হত্যাকাণ্ডে কাজে লাগানো হয় আলবদর সহ এ দেশীয় দোসরদের। কিন্তু অপ্রিয় হলেও সত্য, স্বাধীনতার 53 বছরেও শহীদ বুদ্ধিজীবীর তালিকা করতে পারেনি কোনো সরকার। এ নিয়ে চাপা ক্ষোভ প্রকাশ করেন ইতিহাসবিদ ডক্টর চৌধুরী শহীদ কাদের। আর নতুন বাংলাদেশের কারিগররা বলছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ এখন সময়ের দাবি। মনিরুল ইসলামের আরেকটি রিপোর্ট। ডিসেম্বর ৭১, যুদ্ধের শেষ ৩ রাতে পাকিস্তানি সেনারা পরিকল্পনা আটে বুদ্ধিজীবী নিধনের। এ ৩ দিনে শুধু রাজধানীতেই প্রায় ৩০০ বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যায়, যাদের মধ্যে ১২৫ জনই ছিলেন চিকিৎসক, অধ্যাপক, লেখক ও শিক্ষক। তাদের লাশ পাওয়া যায় রায়ের বাজার বধ্যভূমিতে। এরপর একে একে সন্ধান মেলে কাটাসুর ও শিয়ালবাড়ি বধ্যভূমির। স্বাধীনতা অর্জনের 53 বছর চলে। এত বছরে এসেছে কয়েকটি সরকার। সব সরকারই মুক্তিযুদ্ধের পক্ষের কথা বললেও আজ পর্যন্ত হয়নি শহীদ বুদ্ধিজীবীর তালিকা। এমনকি শহীদ বুদ্ধিজীবী পায়নি জাতীয় দিবসের স্বীকৃতিও। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তথাকথিত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, সামরিক সরকার, নানা সরকার আমরা দেখেছি, প্রত্যেকেই নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের বলে পরিচয় দিয়েছে। মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে কেউ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, গত 5 দশকেও শহীদ বুদ্ধিজীবীদের জন্য রাষ্ট্রীয় যে সম্মান কিংবা মুক্তিযুদ্ধে তাদের যে বীরত্বগাথা, তাদের যে অবদান, সেটাকে আসলে গুরুত্ব কোনো সরকারই দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলছেন, দেশের স্বার্থেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। আর বুদ্ধিজীবীদের নিয়ে বেশি বেশি গবেষণারও তাগিদ দিলেন এই সমন্বয়ক। শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী দিবসের বিষয়টা না, আমাদের মুক্তিযুদ্ধে যতজন শহীদ ছিলেন তাদের সবার একটা তালিকা থাকা খুবই অত্যাধিক প্রয়োজনীয় ছিল। অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও তোলেন দ্রুতই যাতে শহীদ বুদ্ধিজীবীর তালিকার প্রণয়ন করা হয়। চূড়ান্ত যে স্বাধীনতা ৭১-এ এসেছিল, সেখানকার যারা শহীদ ছিল তাদেরও যেন চূড়ান্ত তালিকাটা করা হয় এবং একই সাথে এই ভুয়া মুক্তিযোদ্ধার যে বিষয়গুলো আছে সেটাও যেন দূরীকরণ করা হয়। যদিও প্রতি বছরই 14 ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে পালিত হয়, এতদিনে গেজেটভুক্ত করতে পেরেছে 334 শহীদ বুদ্ধিজীবীর নাম। অপেক্ষায় আছে আরও 57। গত সরকার বুদ্ধিজীবীদের প্রথম তালিকা প্রণয়নের একটা উদ্যোগ গ্রহণ করেছিল। আমি নিজেও সেই তালিকা প্রণয়ন জাতীয় কমিটির সদস্য। আমরা একটা সংজ্ঞা নির্ধারণ করেছিলাম, কিন্তু তালিকা প্রণয়নের জন্য যে সদিচ্ছা, আরো যদি আমি জোর দিয়ে বলি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেই সদিচ্ছাটা আসলে পুরোপুরি ছিল না। ফলে প্রকৃত অর্থে শহীদ বুদ্ধিজীবীদেরকে বের করার জন্য, খুঁজে বের করা কিংবা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর জন্য যে পরিকল্পনা, সেটা আসলে যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। কিছু নির্দিষ্ট ব্যক্তি নয়, দলমত ভুলে মুক্তিযুদ্ধের যার যে অবদান, সে অবদানকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান ইতিহাসবিদ চৌধুরী কাদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। দিনাজপুরে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে। পঞ্চগড়েও একই চিত্র। প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা, যে কারণে শীতজনিত রোগে আক্রান্তদের চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন বুসরাত জাহান। উত্তরের জেলা দিনাজপুরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। কুয়াশার দাপট কিছুটা কমলেও কমেনি শীতের তীব্রতা। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। প্রায় 4 দিন পরে দেখা মিলেছে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে শীত অবশ্য কমেনি, বলছে শীতার্থরা। ঠান্ডার জন্য জীবনযাপন খুব কষ্টের হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য। এই বছর একটু শীতটা বেশি,
আমাদের স্কুলে আসতে অসুবিধা হয়, সকালবেলা রাস্তাঘাটে কুয়াশা, যানবাহন তেমন একটা পাওয়া যায় না। তীব্র শীতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর, সর্দি ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হঠাৎ রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের দায়িত্বরতদের। বাচ্চাদেরকে যাতে ঠান্ডা না লাগে সেই জন্য টুপি পরে, বিশেষ করে এই সময়টাতে তারা বাইরে না থাকে, এজন্য আমরা সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি কিছু বাচ্চা আসে যেগুলোকে ভর্তি না করলে না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ভর্তি দিয়ে ট্রিটমেন্ট দিয়ে। আবহাওয়া অফিস জানায় দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশই কমছে। এ মাসের শেষের দিকে তাপমাত্রা আরো কমতে পারে। ডিসেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরো ধীরে ধীরে হ্রাস পাবে এবং সেই সাথে শীতের অনুভূতি আরো বৃদ্ধি পাবে। একই চিত্র হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও। এ অঞ্চলে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। বিকেলের পর থেকেই অনুভূত হয় হিম শীতল ঠান্ডা বাতাস। এতে শীতের জামাকাপড় কিনতে ভিড় পড়েছে দোকানগুলোতে। হাড় কাঁপানো এমন শীতে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। বিশেষ করে হাসপাতালে ভিড় বেড়েছে শিশু রোগীর। স্বজনদের দাবি, শিশুরা শীতজনিত রোগের পাশাপাশি ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে। বাবুর ডায়রিয়া প্রায় আজ থেকে 3 দিন আগে, তারপর বাড়িতে চিকিৎসা করছিলাম, ওখানে যায় না, তারপরে হাসপাতালে নিয়ে আসি। কালকে স্যালাইন দিয়ে আজকে এখন স্যালাইন দিয়ে 3 বার কিনলো বাচ্চারা রোগ বলে পাচ্ছে না। 5 দিন থেকে ডায়রিয়া হয়েছে, আমরা 5 দিন থেকে হসপিটালে আছি। বুশরাত জাহান, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জে শুরু হয়েছে আলু রোপণের মৌসুম। বিস্তীর্ণ জমিতে কৃষক ব্যস্ত বীজ আলু রোপণে। তবে উন্নত বীজের জন্য চ্যালেঞ্জে পড়তে হচ্ছে কৃষকদের। শুরুতে 12 থেকে 13,000 টাকা দরে 50 কেজির 1 বাক্স আলু বীজ মিললেও এখন গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি দাম। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। হল্যান্ড থেকে আমদানিকৃত 50 কেজি বীজ আলুর প্রতি বক্স বিক্রি হচ্ছে 30 থেকে 32,000 টাকার উপরে। অথচ গত বছর সমপরিমাণ বীজ আলুর দাম ছিল 7 থেকে 8,000 টাকা। বীজ আলুর মতো সারও বিক্রি হচ্ছে সরকারি দরের চেয়ে বস্তা প্রতি 200 থেকে 300 টাকা বেশি। জমিনের জমা, সারের দাম, কীটনাশকের দাম, তারপরে যে আলুর দাম, সবচেয়ে বেশি তো বিছনের দামটাই মেরা লাইতেছে। যাদের কম বাজার তারা আলু লাগাইতে পারে না, যাদের একটু বেশি বাজার আছে তারা কষ্ট করে লাগাইতেছে। সবকিছুর দাম বাড়বে। এই যে সার আনছি আপনার 1100-1200 টাকা করে, এই সার আনলাম আজকে 1900 টাকা। যারা নিম্ন শ্রেণীর কৃষক, এরা এই যে 28-29,000 30,000 টাকা একটা বাক্স না লাগানোর সমর্থ হইতেছে না। 35 টাকা কেজি পাবো, এইটা আমাকে ওইবার লস হইব, আমাকে দেওয়া হইব, অনেক লস হইব। কৃষকদের অভিযোগ, বাজার মনিটরিং থাকলেও বাজারে কমছে না দাম, তাই অনেকেই আলু চাষ থেকে বিরত থাকতে পারে। বললেন, কোম্পানি আলু ডিলারকে দিলেও ডিলার সরাসরি কৃষকের কাছে বিক্রি করে না। বাক্স কিনতে গেছি, তারপর মনে করেন রিসিট দেয় না। ঠিক আছে, রিসিট দেয় না কেমনে? আপনার সিন্ডিকেটের ব্যবসা, প্রত্যেকটা জায়গায় জায়গায় সিন্ডিকেট করতেছে। যারা আলু ব্যবসায়ী আছে, কারণ গত বছর ছিল 16,000-12,000, এই বছর সেই কারণ 30,000 টাকা চায়। তবে ডিলার বললেন ভিন্ন কথা। বীজ আলুর সংকটে নাকি বেড়েছে দাম। আর এই বছর বীজে হল্যান্ডের বীজও কম আসছে, এই জন্য আলু একটু সংকট দেখা দিচ্ছে। সব জেনে এই কর্মকর্তা বললেন, নির্ধারিত দামের চেয়ে যাতে কেউ বেশি বিক্রি করতে না পারে, তাই বস্তার গায়ে দাম লিখে দেওয়া বাধ্যতামূলক করা হবে। বস্তা বা কার্টুনের গায়ে সর্বোচ্চ বিক্রয় মূল্য লিখে দিতে হবে এবং দোকানে বিক্রয় তালিকা ঝুলিয়ে রাখতে হবে। এবার জেলায় 34,655 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বুশরাত জাহান, মোহনা সংবাদ। বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা শেষ হয়েছে। সকাল 11:30 বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কবির পরিবার, ভক্ত, অনুরাগী সহ বিশিষ্ট জনেরা অংশ নেন। বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে কবি হেলাল হাফিজের দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। সকাল থেকেই মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে কবর খোঁড়ার কার্যক্রম শুরু করেছে কবরস্থান কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার দুপুর 2:30টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়ায় অস্বাভাবিক হারে বাড়ছে সিজারিয়ান ডেলিভারি। জেলায় প্রতি বছরে 60 থেকে 70% শিশুই সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণ করে।
কর্তৃপক্ষ বলছে কিছু চিকিৎসক ও ক্লিনিক মালিকের বাণিজ্যিক মনোবৃত্তির কারণে বাড়ছে সিজার। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রসবকালীন জটিলতা ও নবজাতকের মৃত্যু রোধে করা হয় সিজারিয়ান অপারেশন। তবে কুষ্টিয়ায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে প্রসবকালীন জটিলতা ছাড়াই বাড়ছে সিজারিয়ান অপারেশন। এতে প্রসব পরবর্তী নানা জটিলতায় ভোগেন অনেক নারী। জন্ম নেওয়ার পরপরই অ্যাজমা, কাশি, জ্বর সহ বহু রোগে আক্রান্ত হয় নবজাতকও। রোগীর অবস্থা ভালো না, আপনি সিজার করে দেন, তার জন্য সিজার করে দিয়েছি। আগের দাম আমার সিজার আছে, এই জন্য আর কি আমরা নরমাল ডেলিভারি যাই না। এখানে আনা হয়েছে নিউমোনিয়া হয়েছে। সিজারিয়ান প্রসিডিউরটা সম্পূর্ণ ক্লিনিকের মালিক এবং হাসপাতালের ডাক্তারদের একটা যোগসাজশ। ডাক্তার ও ক্লিনিক মালিকদের যোগসাজশে সিজারিয়ান ডেলিভারি এখন বাণিজ্যে পরিণত হয়েছে। এ নিয়ে গর্ভবতী নারীদের কাউন্সিলিং করা গেলে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা কমে আসবে বলে মনে করেন এই চিকিৎসক। ইউটেরাসে বাচ্চা থাকলেই সিজার করতে হবে এটা আসলে কথা না, এবং এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। প্রথমত অ্যাওয়ারনেস বাড়াতে হবে যে নর্মাল ডেলিভারি হলে পারে মা এবং বাচ্চা দুজনের জন্যই ভালো। 2023-24 অর্থ বছরে জেলায় জন্ম নেওয়া প্রায় 50,000 শিশুর মধ্যে 35,000ই জন্মেছে সিজারে। সুনির্দিষ্ট আইন না থাকা ও নর্মাল ডেলিভারির বিষয়ে রোগীদের কাউন্সিলিংয়ের অভাবেই এটি স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে বলে জানালেন এই চিকিৎসা কর্মকর্তা। দেশীয় পেশেন্ট কেন যেন সিজারিয়ান সেকশনটা চেয়ে নিতে চায়, ওয়ান্টেড সিজার। আরেকটি কারণ রয়েছে, আমাদের অনেক অখ্যাত ক্লিনিকগুলো রয়েছে যেখানে আসলে উপযুক্ত চিকিৎসকের মতামত ছাড়াই বা তারা অনুপযুক্ত চিকিৎসক অর্থাৎ গাইনি বিশেষজ্ঞ নয় এমন চিকিৎসক দিয়ে এই ধরনের সিজারিয়ান সেকশনগুলো করে থাকে। কাউন্সিলিংয়ের মাধ্যমে অপ্রয়োজনীয় সিজারের সংখ্যা কমাতে জনসচেতনতা প্রয়োজন বলেও মত দেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। গাইবান্ধা শহরের এসকেএস ইন রিসোর্ট সেন্টারে এনআরবিসি ব্যাংক ও কেয়ারের আয়োজনে অ্যাকাউন্টধারীদের সাথে মতবিনিময় সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রবিউল ইসলাম, ডিএমডি হারুনুর রশিদ, কেয়ার বাংলাদেশের সিনিয়র টিম লিডার জর্জ নকরের সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে 20 জন দুস্থ নারীকে 50,000 টাকা করে ঋণ বিতরণ করা হয়। দেশের বাইরের খবর, সামরিক আইন জারি করায় দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গত 24 ঘন্টায় আরও 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে বিশ্ব সম্প্রদায়কে তোয়াক্কা না করে সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। অভিশংসন পিছু ছাড়ছে না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের। সামরিক আইন জারির জন্য দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। স্থানীয় সময় শনিবার বিকেলে ভোটাভুটিতে অংশ নেবেন দেশটির সংসদ সদস্যরা। অভিশংসন পাশ করতে হলে 2/3 সংসদ সদস্যকে প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে। অবশ্য বিরোধী দলের পাশাপাশি শাসক দলের 8 জন এমপিকেও ভোট দিতে হবে ইয়লের বিপক্ষে। এর আগে গত 7 ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়, তবে ইউনের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 40 জন ফিলিস্তিনি, আহত আরও 98 জন। গত 14 মাসে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,875 জনে। আহতের সংখ্যা 1 লাখেরও বেশি। শুধু তাই নয়, বাশার আল আসাদের পতনের পর কয়েকদিনে সিরিয়া জুড়ে 5 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময় সিরিয়া ইসরায়েল সীমান্তের গোলান মালভূমির বাফার জোনও দখল করে নিয়েছে তারা। এতে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়লেও বিষয়টিকে কোনো পাত্তা দিচ্ছে না দেশটি। বিশ্লেষকদের মতে সিরিয়ার পক্ষ থেকে কোনো হুমকি না পেয়ে সুরক্ষার নামে নিজেদের অবস্থান শক্ত করছে ইসরায়েল। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। নিজেদের শেষ ওয়ানডেতে 321 রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। আর টাইগারদের এমন হার কোনোভাবেই মানতে পারছেন না বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বোলিংটা ঠিক মতো না হয় এমন পরিণতি হয়েছে বলে মনে করেন বিসিবি প্রধান। ম্যাচ হেরেছে তখন নিশ্চয়ই আমাদের চৌধুরী হতাশাটা বেশি ছিল, বাট আমি তাও বলতে চাচ্ছি যে আমি নিজে কালকের ম্যাচটা আর কি আমি প্রথম 2 ম্যাচ ঠিক আছে, ইটস এ গুড উইকেট, ডিফারেন্ট উইকেট, ওরা উইকেটে ব্যস্ত, খেলে অভ্যস্ত,
সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, বাট কালকে ম্যাচটা ডিফিকাল্ট ডাইজেস্ট। কালকে ম্যাচটা আসলে আমরা যে জিততে পারলাম না, বাট ইফ ইউ সি দ্য উইকেট, আমার মনে হয় এই উইকেটে মানে বোলিং কিছু হচ্ছিল না আসলে। বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞা দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। শুক্রবার রাতে নিজেদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিকোইনফো। গত সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন সাকিব। ওই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা, ফলে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয় সাকিবকে। সেখানে 24 ডেলিভারি বিশ্লেষণ করে সাকিবের বলে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে ক্রিকোইনফো। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। সূর্য সন্তানদের আদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব। জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার, জানালেন মির্জা ফখরুল। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা। স্বাধীনতার 53 বছরেও শহীদ বুদ্ধিজীবীর তালিকা করতে পারেনি কোনো সরকার। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এখন সময়ের দাবি। এবং দেশের উত্তর পশ্চিমে জেঁকে বসেছে শীত, কুয়াশার চাদরে ঢাকা সূর্য। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের চাপ বেড়েছে হাসপাতালে। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।